আকাশ আজ শোকার্ত। আকাশের বুক চিরে নেমেছে অবিরাম অশ্রুধারা। বাতাস ভারী হয়ে আছে এক অবসাদের ঘন ঘটায়। প্রকৃতি আজ ক্লান্ত, অবসন্ন। তার নিজস্ব শ্বাসপ্রশ্বাসেও বিরাজ করছে অনুচ্চারিত হাহাকার। বৃষ্টির ফোঁটা পাতার উপর আঘাত হানছে ছন্দময় ধারায়। জলে সিক্ত পাতাগুলি দুলছে, কাঁপছে। একবার বৃষ্টি তাদের স্নান করিয়ে দিচ্ছে, পরক্ষণেই আবার ক্লান্তির ভারে নত হয়ে পড়ছে। দূরে ঠাই দাঁড়িয়ে থাকা গাছটার নিচে আশ্রয় নিয়েছে দুটি শালিক। তাদের পালক জলে জবজবে। ক্ষীণ দেহে বৃষ্টির নির্মম আঘাত সহ্য করেও তারা দাঁড়িয়ে আছে নির্মোহ দৃষ্টিতে। শুনছে অপেক্ষার প্রহর। বৃষ্টি কি শেষ হবে? তারা কি ফিরতে পারবে চিরচেনা নিরাপত্তার কোণে? হুটহাট আকাশ ফেটে নামছে প্রচণ্ড বজ্রপাত। বিদ্যুতের এক হিংস্র আছড়ে মুহূর্তের জন্য সমস্ত অন্ধকার শ্বেতশুভ্র হয়ে উঠছে। হয়তো প্রকৃতির শিরদাঁড়া চিরে গেছে। তার বুকে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে। তারপর এক লহমায় নেমে আসে আরও গভীর, আরও পিচ্ছিল অন্ধকার। প্রকৃতি তার নিজের আর্তনাদেই বারবার ভেঙে পড়ে শোকে স্তব্ধ হয়। এভাবেই ধারাবাহিকতা চলতে থাকে। নীলুফাদের বাড়ির উঠানে লাশের খাটিয়া পড়ে আছে। বৃষ্টির টিপটিপ ফোঁটা এসে ভিজিয়ে দিচ্ছে কাফনে মোড়ানো নিথর দেহ। অথচ মাথার ওপর ছাতা ধরার মতো কেউ নেই। জীবনের অন্তিম যাত্রায় কেউ তার মুখে শেষবারের মতো একটা আচ্ছাদন দেওয়ার প্রয়োজনও বোধ করছে না। মৃত্যুর পরও মানুষ মানুষের অভাব ঠিকই টের পায়। কিন্তু তখন সে উপলব্ধি অর্থহীন। বারান্দায় পড়ে আছেন নীলুফার মা। শোকের ভারে তিনি অসহায়। ছটফট করছেন, বুক ফাটিয়ে কাঁদছেন। অথচ প্রতিবেশীরা তাকে জোর করে আটকে রেখেছেন। চিৎকার করতে দিচ্ছেন না, যেন মায়ের শোকও একটা অনৈতিক অপরাধ। অনেক কাঠখড় পুড়িয়ে শেষমেশ জানাজা পড়ানো হল। কিন্তু তাতেও ছিল অনীহা, বিতর্ক। আত্মহত্যার লাশ। পাড়া প্রতিবেশীরা কেউ চায়নি তার জানাজা হোক, কেউ চায়নি তার বিদায়ের প্রার্থনায় সামিল হতে। আর নীলুফার মা, তিনি বারবার ফেটে পড়ছেন। তার কান্না দমিয়ে রাখা যাচ্ছে না। তার মেয়ে আত্মহত্যারা চিহ্ন হত্যা করবে? অসম্ভব। তার নীলু এমন মেয়ে না। কেউ তাকে তারা চিহ্ন রে ফেলেছে। তাকে তারা চিহ্ন হত্যা করা হয়েছে। কিন্তু তার এই দাবির জবাব নেই কারো কাছে। প্রতিধ্বনি নেই কারো কণ্ঠে। বাড়ির চারপাশ জুড়ে নোংরা ফিসফাস। লোকজন জানালার ফাঁকফোকর দিয়ে উকি মেরে দেখছে কাফনের সাদা কাপড়ে মোড়ানো দেহটা। আর ছুঁড়ে দিচ্ছে বিষাক্ত কথার বিস্ফোরা। দেখো কার সঙ্গে রাত কাটাইয়া আইছে। পলাইয়া গিয়েছিল তো। পোলা নিশ্চয়ই খাইয়া ছাইরা দিছে, তাই তো দড়িতে ঝুলছে। মৃত্যুর পরও রেহাই নেই নীলুফার। সমাজ তার শবদেহকেও শান্তি দিচ্ছে না। পুলিশ এসেছিল, খুঁটিয়ে দেখে গেছে। লাশের চারপাশে দাঁড়িয়ে দায়িত্ব পালন করেছে। তারপর নির্বিকারভাবে রায় দিয়ে গেছে আত্মহত্যা। আমরা তদন্ত করব, কারণ জানব বলে চলে গেছে। কিন্তু নীলুফার মা তাদের কিছুই বোঝাতে পারেননি। তার আকুল আবেদন, তার দুচোখ ভরা বিশ্বাস, তার মেয়ের নির্দোষিতা সবই বাতাসে মিলিয়ে গেছে। আচ্ছা, শোকের রং কেন কালো? শোকের রং তো সাদা হওয়া উচিত ছিল। কালো রং দেখে কি মানুষ কাঁদে? কালো কি মানুষের হৃদয় হাহাকার ছড়ায়? না তো। অথচ দেখো, এই সাদা কাপড় কেমন কাঁদাচ্ছে। এক মাকে, এক পরিবারকে, একটা হারিয়ে যাওয়া জীবনকে। মা কেঁদে কেঁদে দিশেহারা হয়ে যাচ্ছে তার মেয়ের শরীরে মোড়ানো সাদা কাপড়টিকে দেখে। সাদা মানে কি আসলেই পবিত্রতা, নাকি নির্বাক নিষ্ঠুরতা? প্রভাতের নির্মল আলোয় চিত্রা স্নান সেরে অজু করে, নামাজ আদায় করল। ফারাজের ফেলে রাখা কাপড়গুলো একে একে তুলে বালতিতে রাখল। এই বাড়িতে ওয়াশিং মেশিন নেই, তাই কাপড়গুলো হাতে ধুতে হবে। কাপড় ধোয়ার পাউডার দিয়ে সেগুলো ভিজিয়ে রেখে চিত্রা আয়নার সামনে দাঁড়ায়। তার পরিধানে খয়েরি রঙের জামদানি শাড়ি, ভেজা কেশে গামছা পেঁচানো। সাধারণত সে অলঙ্কারবিহীন থাকে, তবে বিয়ের পর হাতে গলায়, নাকে এমনকি পায়ে নুপুরে পড়ছে। সবই স্বর্ণের। চিত্রার চোখের নিচে কাজল দিতে ইচ্ছা হলেও দ্বিধায় তা পরিহার করল। তার উজ্জ্বল ত্বকে খয়েরি রঙের শাড়িটি সুনিপুণভাবে মানিয়েছে। গামছা খুলে কেশ ছাড়ল চিত্রা। বিছানার পার্শ্বস্থ ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে ফারাজ উপুর হয়ে শুয়ে আছে, কোমর পর্যন্ত পাতলা কম্বলে আবৃত। চিত্রা জানালার কাছে গিয়ে গুনগুন করে কি একটা গাওয়া ধরল। হুট করে পেছনে থেকে কারো জড়িয়ে ধরা অনুভব করল। চোখ বুঝে নিঃশ্বাস নিল সে। মৃদু এলাচের গন্ধটা নাকে ভাসছে। চিত্রার এখন অনুভব করে ফারাজ বোধ অনেক দূরে চলে গেলেও এই গন্ধটার অজুহাতে চিত্রা তাকে খুঁজে বের করতে পারবে। কিন্তু কেনই বা খুঁজবে চিত্রা? স্বামী বলে, অভিভাবক বলে,
হয়তো তাই। হিসেব করলে দেখা যাবে আপাতত ফারাজ এলাহি ব্যতীত তার কেউ নেই। তার সবটা জুড়ে তো এখন ফারাজ এলাহিই থাকার কথা। লোকটা কম তো ভালোবাসে না। আর কত, সেও তো স্বামী হিসেবে স্ত্রীর থেকে অধিকার পাওনা। কারো পাওনা কাঁধে নিয়ে বাঁচা এত মুশকিল কেন? ফারাজ চিত্রার ভেজা চুল সরিয়ে দিয়ে পিঠে ঠোঁট ছুঁয়ে দেয়। চিত্রার কেমন একটা অনুভব হয়। এই অনুভূতির নাম কি? স্বামীর স্পর্শে কি সমস্ত নারীর মনে এমন এক অবর্ণনীয় শিহরণ জাগে, যাকে ভাষায় প্রকাশ করা যায় না? আমায় কতটুকু ভালোবাসেন ইলাহি সাহেব? চিত্রা গভীরতা নিয়ে প্রশ্ন করল। ফারাজ তার প্রিয়তমাকে নিজের দিকে ফিরিয়ে দু চোখের পাতায় ভালোবাসার অনন্ত পরশ ছুঁয়ে বলল, যতটুকু ভালোবাসলে তুমি হিসাব করতে পারবে না। ভালোবাসার অঙ্কে গরমিল করবে তার চেয়েও অধিক। তবে প্রিয়তমা, ভালোবাসা যে পরিমাপ করা যায় না। পরিমাপ করে ভালোবাসে কিপটেরা। আমি তোমায় মেপে ভালোবাসিনি। আমার ভালোবাসার কোনো মাপ নেই, কোনো মাত্রা নেই। তোমার জন্য জমানো এই ভালোবাসা অসীম। তবে ধরুন, এত ভালোবাসার পরেও যদি আপনাকে আমি ভুলে যাই? ফারাজ চিত্রাকে শক্ত করে বুকের পাঁজরে জড়িয়ে নেয়। প্রিয়তমাকে জড়িয়ে ধরার মধ্যে এক অন্য রকম শান্তি নিহিত। চিত্রা নড়চড় করে না, মিশে যায় ফারাজের বুকের গভীরে। কি হয়েছে আজ তার সে নিজেও জানে না। সোহাগ সব ভুলে সুখে থাকলে সে কেন পারবে না? কই সোহাগের রাত জেগে করা গল্প, কাব্যিক ছন্দ কিছুই তো তাদের পূর্ণতা দিতে পারেনি। সবই সময়ের স্রোতে বৃথা গেছে। ফারাজ চিত্রাকে জড়িয়ে ধরে গান ধরল, যদি তোমার মনে ধরে, আরও ব্যথা দিও মোরে। দোহাই লাগে ভুইলা যাইও না। কেমন যেন অদ্ভুত ভেজাভাব ছিল সেই কণ্ঠে। ফারাজের কি কষ্ট হচ্ছে? তার অর্ধাঙ্গিনীর মুখ থেকে এমন কথা শুনে তার কি অন্তর পুড়ছে? চিত্রা দীঘল শ্বাস ছাড়ে। এবার বাস্তবতায় ফেরা উচিত তার। যা তার জীবন থেকে চলে গেছে তা ভুলে সৃষ্টিকর্তার দেওয়া নেয়ামতকে এইবার গ্রহণ না করলেই নয়। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা বানাচ্ছি। ফারাজ হেসে বলল, নাস্তা তো ছোটলোকরা খায়, আমার তোমাকে চাই। বাহিরে কৃপল টাঙিয়ে তার নিচে দাওয়াতের রান্না বান্না হচ্ছে। খাবারের মোমো গন্ধ নাকে ভেসে আসছে। চিত্রাকে ফারাজ কাজে হাত দিতে সাফ নিষেধ করেছে। কঠোর স্বরে বলেছে, আমার বউ তুমি, এই বাড়ির কামলা না। সো আমি তোমাকে যেই কাজ দিব তুমি সেটাই করবে। আপাতত তোমার কাজ স্বামীর সেবা করা, তাকে আদর সোহাগ করা। এই না না না, সোহাগ করার দরকার নেই। তবে তুমি চাইলে 100-200টা চুমু দিতে পারো। আমি মাইন্ড করব না। চিত্রা তাই বাহিরে যায়নি। সকাল থেকে মারিয়া আর মার্জিয়া কাজ করছে। সঙ্গে লোকও আছে, তবুও তারা জোগাড় করে দিচ্ছে। চিত্রা মামার রুমে গিয়ে খাটের পাশে পিঁড়ি টেনে বসল। ফারাজ বসেনি, দাঁড়িয়ে ছিল। মামা পাথরের মতো শুয়ে আছেন। হঠাৎ হঠাৎ টুকটাক কথা বলেন, তবে আজ কথা বললেন না। শুধু চেয়ে দেখলেন। দু চোখে তার অসার দৃষ্টি। মামা আজ 2 বছর ধরে পঙ্গু। দীর্ঘদিন বিছানায় পড়ে থাকায় গায়ে এক রকমের ঘা জন্মেছে। গায়ে কেমন একটা উৎকট গন্ধ। মামার মুখের দিকে তাকালে খুব কষ্ট হয়। শীর্ণ দেহ, কোটরে বসে যাওয়া দুটো চোখ, যার ভেতরে পঙ্গুত্বের অসহায় চাহনি, গলগ্রহ হয়ে বেঁচে থাকার লজ্জা। জীবনের দুটো অবস্থায় মানুষ বড় অসহায় হয়ে পড়ে। এক অসুস্থতায়, দ্বিতীয় বার্ধক্য। একটি শিশুও কিন্তু অসহায়। তবে সেই অসহায়ত্ব তাকে লজ্জিত করে না, সংকুচিত করে না। কারণ সে দাবির হাত বাড়িতে যেমন স্নেহ ভালোবাসা নেয়, দাতার মতো আনন্দও দেয় উজাড় করে। কিন্তু একজন বিবেক বুদ্ধিসম্পন্ন মানুষ যখন অসহায়, তখন জীবনের প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়ে দেয় বেঁচে থাকার নিদারুণ যন্ত্রণা। ফারাজ নীরবতা ভাঙল। ওনার চিকিৎসা হয়নি? ফারাজের কথায় চিত্রা ছলছল আঁখি দুটো নিয়ে তার পানে তাকায়। না, এই বাড়ির কাছে মামা তো কেবল একটা পুরনো ঘুণে ধরা আসবাবপত্রের মতো, যার এখন আর কোনো প্রয়োজন নেই। ফারাজ দৃঢ় গলায় বলল, ডোন্ট ওয়ারি, তোমার মামার দায়িত্বটা আমি নিলাম। জলদি তিনি সুস্থ হয়ে উঠবেন। তারপর এক্কেবারে লুঙ্গি তুলে জামাই শ্বশুর মিলে লুঙ্গি ডান্স দিব। আরে ধ্যাত, ওই চিজটা তো আবার আমার কোমর থেকে খুলে যায়। আচ্ছা থাক, দুজন মিলে না হয় চাড্ডি পরেই একটা ডান্স দিলাম। তুমি একটা ভিডিও বানিয়ে দিও তো, রিলসে আপলোড দিব। সাতারা চিহ্ন লার আমার আইডির পেছনে লাল হয়ে গেছে। চিত্রা একটা ঢোক গিলে। প্রথমে ভেবেছিল ফারাজ ভালো হয়ে গিয়েছে, কিন্তু ভালো হবে আর ফারাজ এলাহি? তার মুখ থেকে সুস্থ কথা আসার কেবল অসুস্থ মানুষই করতে পারে। ফারাজ হঠাৎ গলার স্বর বদলে বলল, বাহিরে বৃষ্টি থেমে গিয়েছে।
চলো বাহিরে যাই, আমাদের প্রেম দেখিয়ে সোহাইগার কুরকুরানি বাড়িয়ে দিয়ে আসি। এমনিতেই জেলাসির লেভেল হাই হওয়ার ফলে ওর পেছনে আগুন লেগেছে। কখন না জানি আমি আবার ওর পাছায় কেরাসিন ঢেলে দেই, শালা বাঙ্গির ঘরের বাঙ্গি। চিত্রা হতবাক, এই লোককে শুধরানো যাবে না। একটু আগের কথাবার্তা শুনে তো মনে হয়েছিল একেবারে দুধ দিয়ে গোসল করে উঠেছে। অথচ এখন মামার সামনেই তামাশা শুরু। মানে যেই লাউ সেই কদু। ড্যাশ। দাওয়াতের আগেই অভ্র ব্যাগপত্র নিয়ে চিত্রার মামির বাড়িতে হাজির। সকাল থেকে ফারাজকে সে কল করে যাচ্ছে, তবে মহৎ ব্যক্তি তো আবার জমিদারের বংশধর, তাই কল ধরেনি। তাই বাধ্য হয়ে অভ্র নিজেই চলে এলো। জরুরি কথা আছে, সবকিছু জলদি বলাটা জরুরি। ফারাজ তখন দুপুরের গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছিল। চিত্রাকে সে রুমে বসিয়ে রেখেছিল, তবে গোসল থেকে বেরিয়ে রুমে খুঁজে পেল না। তবে খুঁজে পেয়েছে তার ক্রাইম পার্টনার অভ্রকে। ফারাজ চোখ সরু করে তাকায়, ঠোঁটের কোণে বিদ্রূপের হাসি। কিরে, আমার বউয়ের মধ্যে আমি অভ্রকে কেন দেখতে পাচ্ছি? ডেট ওভার মাল খেয়ে ফেলিনি তো? অভ্র নাটকীয়ভাবে এক পা পেছনে সরল, হাত উঁচিয়ে বলল, আরে ভাই, কাছে আসবেন না। আমার ইজ্জত আমার বউয়ের জন্য তোলা। দূরে যান বলছি। চুম্মা টুম্মা দেওয়ার উদ্দেশ্য নেই তো? ফারাজ এবার আরেক পা এগিয়ে এল। আরে হো, কুদ্দুসের বাপ না তুমি? তাই তো বলি, আমার বউয়ের মুখে দাড়ি কবে গজালো? অভ্র দীর্ঘশ্বাস ফেলে বলল, ভাই মজা নিয়েন না। আপনাকে না দেখতে পেয়ে আমার কষা হয়ে গিয়েছিল, তবুও বাথরুমে যায়নি। আপনাকে সময় না দিয়ে বাথরুমকে কি করে সময় দেই বলুন তো? পারলাম না ভাই, আমি থাকতে পারলাম না। ফারাজ মুখ বাঁকিয়ে বলল, ক্ষমা ভাই, আগে পেট সাফাই করে আসো। ওইসব পেটের মধ্যে জমিয়ে ইট বানানোর মতলব নাকি? যাও ভাই, বাহিরে একটা পেট ক্লিয়ার করার জায়গা আছে, ওখানে যাও। এখানে কাম সারলে গন্ধে টিকতে পারবো না। অভ্র হাসল, বলল, সমস্যা নাই, ওই ইট দিয়ে বাড়ি বানাবো, তারপর বিয়ে করে বউ নিয়ে করব। মানে গল্প। আর কামটা যেখানেই সারি না কেন আপনি অবশ্যই টিকতে পারবেন, কারণ আমি ব্যবহার করি এয়ার ফ্রেশনার। আমি হাগলেও লেমন ফ্লেভার পাবেন। থু ভাই, যা পিশাচ, দূরে যা, দূর হ। তুই আমার পাক পবিত্রতা নষ্ট করে দিছিস। ও আক। অভ্র মুখ ভেঙচাল, মনে মনে শুধালো, নিজের পাছায় নয়মন গু পড়ে রে, কয় পাছায় গু? কিছু বলছিস নাকি? এবার বল এখানে আসার কারণ কি? ভাই নীলুফা। নীলুফা শেষ। ড্যাশ। বাড়িতে মেহমানের কমতি নেই। আশপাশের অনেকেই এসেছে সোহাগের বিয়ের দাওয়াত খেতে। হুট করেই যে সোহাগ বিয়ে করে বউ এনে বাড়িতে তুলেছে সেটা শুনে সবাই অবাক। সোহাগ তো এমন কাজ করার ছেলে নয়। চিত্রার খেতে মন চাইছে না। পোলাও সে খুব একটা পছন্দ করে না, ভাতই তার কাছে কমফোর্ট ফুড। ওদিকে ফারাজ আর অভ্র প্রথম সারিতেই খেতে বসেছে। ফারাজ তো সোহাগকে সোজা উঠিয়ে দিয়ে তার জায়গায় বসে পড়েছে। বেচারা সোহাগের তাই বউ নিয়ে উঠে যেতে হয়, কারণ বউয়ের সিটটাও ফারাজের চাই। নিজের বউকে এখানে বসাতে হবে না? চিত্রার কিছু পুরনো বান্ধবী এসেছে, তাদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে সে। তবে অভ্রের কিন্তু পুরো মনোযোগ ফারাজের পাশের খালি সিটের দিকে। চোখে মুখে স্পষ্ট আকুতি, ওখানে সে বসতে চায়। ভাই, দিমু না বসতে? তুমি মামু অম্মে গিয়া বসো। ভাই, জায়গা তো খালি নাই আর। দেন না বসতে? ভাবি তো নাই এখন। ফারাজ ঠান্ডা চোখে পকেটের দিকে ইশারা করল। অভ্র তাকাতেই সব বুঝে গেল। হিসহিসিয়ে বলল, ভাই, আপনি পিস্তল নিয়ে কেন আসছেন? নাচতে। বসলাম। বসে তো দেখো, গুলি যে তোমার কোন কোন দিক দিয়ে বের হবে, টেরি পাবে না। অভ্র কিছু বলতে যাবে, ঠিক তখনই কালো সানগ্লাস পরা একটা মেয়ে পাশ কাটিয়ে ফারাজের জায়গায় বসে পড়ল। চুলে বিচিত্র রঙের ছোঁয়া, সাজগোজও অদ্ভুত। মেয়েটি ফারাজকে দেখে মিষ্টি গলায় বলল, ভাইয়া, আমি না পোলাও বাড়তে পারি না, একটু বেড়ে দেবেন? ফারাজ একবার চেয়ারের দিকে, একবার অভ্রের দিকে তাকাল। এই চেয়ার তো সে নিজের বউয়ের জন্য রেখেছিল। হুট করে এই সার্কাস এল কোথা থেকে? অভ্র কি করবে বুঝতে না পেরে মেয়েটার প্লেটে পোলাও দিতে যাবে, ঠিক তখনই ফারাজ চেঁচিয়ে উঠল, অভ্র। অভ্র কিছু বলার আগেই মেয়েটি সপ্রতিভ কণ্ঠে পুনরায় তাকে বলল, হেই, তোমার নাম কি? আমার ফ্রেন্ডরা বলছিল তুমি নাকি বারবার আমাকে দেখছিলে। পছন্দ করো আমাকে, তাই না? আই নো। ফারাজ হতভম্ব। পছন্দ আর আমি? আম্মা, তোমার চোখের রিপেয়ার দরকার, ভোল্টেজ কমে গেছে। মেয়েটা চোখ গোল গোল করে তাকিয়ে প্রশ্ন করল, আম্মা? আমি? না, তোর নানি। বাল উঠো এখান থেকে।
আমার বউ যদি দেখে আমি অন্য মেয়ের পাশে বসে আছি তাহলে রোমান্স শুরু হওয়ার আগেই খতম। উঠো। মেয়েটি চুলে হাত বুলিয়ে স্বাভাবিক ভঙ্গিতে বলল। পারব না, আমি জায়গা পেয়েছি। ফারাজ দাঁতে দাঁত চেপে বলল। তুই আমার বাল পাইছিস। উঠো কইলাম, উঠো মাতারি। কথা শেষ করেই ফারাজ চেয়ার নিয়ে উঠে দাঁড়াল। শুধু নিজের চেয়ারই নয়, মেয়েটার চেয়ারটাও টান মেরে সরিয়ে নিল। মেয়েটা প্রায় পড়েই যাচ্ছিল, তবে তার আগেই অভ্র তাকে ধরে ফেলল। কিন্তু পরমুহূর্তেই তাকে ছেড়ে দিল। ধপাস। মেয়েটা মাটিতে মুখ থুবড়ে পড়ল। অভ্র তা দেখে হা করে তাকিয়ে বলল, বাপরে, ময়দার বস্তা। জীবন যেমন রঙিন তেমনি ধূসর। সবটুকু মিলিয়েই তো তার আসল সৌন্দর্য। বিকেল তখন ধীরে ধীরে রং বদলাচ্ছে। বাতাসে মিশে আছে স্নিগ্ধতার মৃদু স্পর্শ। প্রকৃতি নিজেই এক গভীর নিঃশ্বাস ফেলে শান্ত হচ্ছে। আকাশের নীল রংটা ক্রমে ফিকে হয়ে রক্তিম আভায় রঞ্জিত হচ্ছে। সূর্য অস্তাচলে যাবার প্রস্তুতি নিচ্ছে। দিগন্তে মেঘের সঞ্চার, কোথাও সাদা, কোথাও কালো, কোথাও বা লালের আভা মিশে আছে। এই সময়টায় প্রকৃতি এক নতুন রূপে সজ্জিত হয়। পাখিরা নীড়ে ফেরে, তাদের কণ্ঠে ক্লান্তির সুর। গাছের পাতায় পড়ে শেষ আলো। মৃদু বাতাসে দুলে ওঠে তারা। মানুষের মুখেও তখন দিনের পরিশ্রমের ছাপ। কিন্তু বিকেলের এই মায়াবী আবহাওয়ায় সব ক্লান্তি একেবারে মুছে যায়। এই সময়টায় প্রকৃতি ও মানুষের মধ্যে এক অদ্ভুত সঙ্গতি দেখা যায়। বিকেলের আলো ছায়ার খেলায় জীবনের নানা রং মিশে থাকে, যা আমাদের মনে করিয়ে দেয় প্রতিটি দিনের অন্তিম সৌন্দর্য ও প্রশান্তির কথা। চিত্রা সাদা জর্জেটের শাড়ি ও সাদা কাজ করা ব্লাউজ পরে দাঁড়িয়ে আছে পুড়ে ছাই হয়ে যাওয়া তালুকদার বাড়ির সামনে। বাড়িটির পাশেই পারিবারিক কবরস্থান, যেখানে দূর থেকে কবরগুলো স্পষ্ট দেখা যায়। ধর্মের রীতি অনুযায়ী মেয়েদের সেখানে যাওয়া নিষেধ, তাই চিত্রা দূর থেকেই সেই কবরগুলোর দিকে তাকিয়ে থাকে। ওই 3 হাত মাটির কবরই আমাদের আসল ঘর। তবুও আমরা এই ক্ষণস্থায়ী জীবনের সাজসজ্জায় যতটা সময় ও গুরুত্ব দিই, তার এক ভাগও যদি সেই চিরস্থায়ী ঠিকানার জন্য ব্যয় করতাম তবে হয়তো পরকালের যন্ত্রণা কম হতো। মানুষ নকলের পেছনে বেশি দৌড়ায়। কবর ও পরলোক তারই উদাহরণ। ফারাজের গায়ে আকাশী রঙের শার্ট, গায়ে সাদা ব্লেজার, চোখে সানগ্লাস, চুলগুলো সেট করা। ফারাজ চিত্রার কাছে নিজের 2 জন লোক দাঁড় করিয়ে রেখে কবরটা ঘুরে ঘুরে দেখে। অভ্রর গায়ে কালো শার্ট, সঙ্গে কালো ব্লেজার, বারবারের মতোই সুদর্শন লাগছে। ফারাজ দৃষ্টি বুলিয়ে নেয় চারপাশে। এক নিমেষেই গুনে ফেলে কবরগুলোর সংখ্যা। 27টি কবর, একই সঙ্গে একই পরিণতি। আগুনের লেলিহান শিখায় দগ্ধ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া 27টি নামহীন অস্তিত্ব। এক সময় যারা শ্বাস নিয়েছিল, স্বপ্ন দেখেছিল, তারা এখন শুধুই ছাই আর মাটির স্তূপ। এক মুহূর্তের জন্য ফারাজ থামে, আর চোখে তাকায় দূরে দাঁড়িয়ে থাকা চিত্রার দিকে। তার চাহনিতে এক অদ্ভুত রহস্য, অনির্বচনীয় কিছু, যেন সে এই নিঃসঙ্গ কবরস্থানকে ছাপিয়ে আরও দূরে, আরও গভীরে কিছু অনুভব করছে সে। আর অভ্র, সে স্থির, শান্ত, তবে তার দৃষ্টি অচল। সে শুধু তাকিয়ে আছে। কিসের জন্য, কার উদ্দেশ্যে, তা কেউ জানে না। ভাই, মানে এবার ফিরে চলেন না? আমার কিছুই ঠিক লাগছে না। ব্যবসা ফেলে এখানে আর কতদিন পড়ে থাকবেন? চলেন ডেনমার্ক ফিরে যাই। তোর ভাবিকে রেখেই ফিরে যেতে বলছিস? ভাবিকে সত্যি ভালোবাসেন ভাই? ফারাজ কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর গভীর গলায় বলল, চরম ভালোবাসি। আপনার কথা শুনলে ভয় হয়। ভালোবাসার নীতি যে আপনার ক্ষেত্রে ভিন্ন। উদ্ধৃতি চিহ্ন। ফারাজ হেসে ফেলল, ঠোঁটের কোণে রহস্যময় বাঁক। তোর ভাবি আস্তে ধীরে বুঝে যাবে আমার নীতি কি। তখন ঠিকই আমার জন্য মহিয়া হবে। একটা গাছের শুরুতেই ফুল ধরে না রে অভ্র। ফুলের জন্য গাছের যত্ন নিতে হয়। একটু একটু করে যত্ন নিলে গাছে কলি আসবে। একদিন ফুল ফুটবে। আচ্ছা, নিজের হাতে বড় করা ফুল ছিঁড়তে কেমন লাগে রে অভ্র? অভ্র একটু ব্যঙ্গ মিশিয়ে হাসল, আমি তো ভালো ছিঁড়তে পারলাম না জীবনে। ফুল ছিঁড়লে কেমন লাগে কি করে বলবো? ওইসব ভাই আপনার মতো মহৎ ব্যক্তিরা পারে। ফারাজ বিরক্ত নিয়ে চুইংগামটা মেরে ফেলল। চোখ সরু করে বলল, মিজান চাচার সঙ্গে আজকে একটু সাক্ষাৎ করতে হবে। হিসেব তো এখনও বাকি আছে। বাঙ্গির নাতি তোর ভাবির দিকে নজর দিছে। বুইরার ভিতরে কিরমি কত। আমার শিকারে নজর দেয়। অভ্রের গলা কেমন শুষ্ক হয়ে এল। সে ফিসফিসিয়ে বলল, শিকার না, ভালুপাসা কুদ্দুসের বাপ। সূর্য অস্তাচলের দিকে ধাবিত।
আকাশের বুকে রঙের এক অবর্ণনীয় নাট্যমঞ্চ রচিত হয়েছে। সোনালি আভা ক্রমে রক্তিম বর্ণ ধারণ করছে। সবটাই তুলির আছড়ে আঁকা মহাকাব্য যেন। বাতাসে অদ্ভুত স্নিগ্ধতা, নিস্তব্ধতার মাঝে গুড় সঙ্গীত বেজে চলেছে। গাছপালার ছায়া দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, যেন প্রকৃতির বিশাল আঁচলের প্রান্তদেশ। পাখিরা কলরব থামিয়ে নীড়ে ফেরার প্রস্তুতি নিচ্ছে, তাদের ডানা ঝাপটানোর শব্দও শান্তিময়। দূরের নদী দিগন্তরেখায় মিলিয়ে যেতে যেতে তার স্নিগ্ধ জলে অস্তরাগের প্রতিচ্ছবি বহন করছে। দেখে মনে হচ্ছে প্রকৃতির নিজস্ব এক আয়না, সমস্ত সৃষ্টিজগত এক মোহময় আবরণের নিচে নিমজ্জিত। সময় থমকে দাঁড়িয়েছে সন্ধ্যার স্নিগ্ধ গম্ভীর আবেশে। এই ক্ষণস্থায়ী সৌন্দর্য এক অনির্বচনীয় মাধুর্য ধারণ করেছে, যার ব্যাখ্যা ভাষার সীমা ছাড়িয়ে অনন্তের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। সোহান সাদা পাঞ্জাবি আর পায়জামি পরেছে, চুলগুলো আঁচড়ানো। গায়ে সে সবসময় সরিষার তেল মাখে, ক্রিম মাখলে তার মুখটা খসখস করে। সোহান ঘর থেকে বেরোনোর আগে মায়ের ঘরে একবার উকি দিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম হল না। সোহান মায়ের ঘরে গিয়ে খাটের ওপর মায়ের পাশে গিয়ে বসল। মা পানদান সামনে নিয়ে বসে আছেন। আজান দেওয়ার পর পান মুখে দিবেন। ভাত না খেয়েও থাকতে পারবে সে, কিন্তু পান ছাড়া এক মুহূর্তও নয়। সোহান গলায় মমতার সুর টেনে বলল, শরীরটা কেমন আছে আম্মা? মা পানদানের ঢাকনায় হাত বোলাতে বোলাতে স্বাভাবিক কণ্ঠে বললেন, আমার কি হইব? আমি ঠিক আছি বাজান, তুই বাহিরে যাইবি তাই না? জামু তো। মাহবুবা কইল, তুমি নাকি খাও না ঠিক কইরা, ঔষধও খাইতে চাও না, এমন করলে সুস্থ কেমন কইরা হইব? মা এবার পানদানের ভেতর থেকে পান তুললেন, ধীর স্থির কণ্ঠে বললেন, তুই একটা বিয়া কর বাজান, তোর বউ আসলেই আমি সুস্থ হইয়া উঠমু। সোহান হাসল, আবার বিয়া? বয়স কম হইছে, আমার কি নাই নাতকুরের মুখ দেখতে মন চায় না? সোহান মৃদু দীর্ঘশ্বাস ফেলল, নাই নাতকুর আছে না? মা তাচ্ছিল্যের হাসি দিলেন, না তুই জলদি বিয়া কর, নইলে খাওয়া দাওয়া ছাইরা দিমু। মায় মরলে বিয়া করিস যা। আম্মা তুমি মরার কথা কইবা না, আর দিলে যদি কাউরে না ধরে তাইলে কেমন কইরা বিয়া করুম? যেদিন দিলে কাউরে ধরব সেদিন যে কইরাই হোক বউ ঘরে আনমুই আম্মা। সোহান গম্ভীর গলায় বলল। মায়ের কপালে আলতো চুমো খেয়ে উঠে দাঁড়াল, বিদায় জানিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে অপেক্ষায় ছিল সিফাত, কিন্তু দরজার চৈকাট পেরোনোর সঙ্গে সঙ্গেই শোভানের মুখশ্রী বদলে গেল। কোমল মায়ামো যে লোকটা এক মুহূর্ত আগে মায়ের পাশে বসেছিল সে মুহূর্তেই রূপ নিল কঠিন হিংস্রতায়। সিফাত সামনে এগিয়ে এল। সোহান তার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করল, কোনো খবর আছে? সিফাত কিঞ্চিত মাথা ঝুঁকিয়ে বলল, ভাই, মিজানের যেই মাইয়ারে ওইদিন রাতে আমাগো হাতে তুইলা দেওয়ার কথা ছিল, সেই মাইয়াটা বাজিতপুর আইছে, সঙ্গে জামাইও আসছে। সোহান চোখ সংকীর্ণ করল, কণ্ঠে শীতলতা ঝরে পড়ল, নাম কি মাইয়ার? চিত্রাঙ্গনা। সোহান এক মুহূর্ত চুপ থেকে ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি টানল। ওহ, আর জামাই ক্যাডা? সাহস তো কম দেখায় নাই। আমার সোনার ডিমে হাত দেওয়ার স্পর্ধা, তেনার কইলজাডা দেখার খুব শখ হইতাছে আমার। সিফাত মুখ নিচু করল, নামটি উচ্চারণ করতে গিয়েও দ্বিধায় পড়ল। তারপর গভীর শ্বাস ফেলে বলল, এলাহি, ফারাজ এলাহি ড্যাশ। নদী এখন ভালোভাবেই বুঝতে পারছে কেন তাকে এই বাড়ির বউ করে আনা হয়েছে। শুধু গুণবতী বা মায়াবতী হলেই তো হয় না, মেয়েদের হতে হয় রূপতীও। তবে স্বামীর চরিত্রে যদি দোষ থাকে, তাহলে অপ্সরাও এসে হাজির হলেও তার চোখ অন্যদিকে ঘুরবেই। এই বাড়ি নদীর সব সুখ কেড়ে নিয়েছে, সে এখন কেবল মুক্তি চায়। মুক্তি। বেলা না খেয়ে থাকলেও মেয়েদের কষ্ট লাগে না, কিন্তু কষ্ট তখনই অসহনীয় হয়ে ওঠে যখন স্বামীর চরিত্রে দোষ থাকে। নদী এখন বুঝতে পারছে, তাকে এই বাড়িতে আনার পেছনে কোনো সৌভাগ্যের গল্প নেই, ছিল সুপরিকল্পিত এক ফাঁদ। গরিব ঘরের মেয়েরা ক্ষমতার সঙ্গে পেরে উঠবে না, মুখ খোলার সাহসও নেই, প্রতিবাদ তো দূরের কথা। তাই এমন এক মেয়েকেই দরকার ছিল যে মুখ বুজে সবটা সহ্য করবে। তবে নদীর একটাই আফসোস, এই বাড়ির নারীরা কেউই প্রতিবাদ করে না, শুধু নীরবে সহ্য করে। কিন্তু সে কি সারাজীবন এভাবেই সহ্য করবে, নাকি এই বন্দিত্বের শৃঙ্খল একদিন ভেঙে কেউ তাকে উদ্ধার করবে? রাজন তৈরি হচ্ছে। সন্ধ্যায় গোসল সেরে আয়নার সামনে দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে সে। নদী নিঃশব্দে এগিয়ে এসে তার পাঞ্জাবির বোতাম লাগিয়ে দেয়। রাজনের চোখে দম্ভের ঝলক। হঠাৎ কোনো পূর্বাভাস ছাড়াই রাজন নদীকে শক্ত করে ধরে। নদীর শ্বাস বন্ধ হয়ে আসে। রাজনের ঠোঁট তার ওপর চেপে বসে নিষ্ঠুর,
দখলদারিত্বের মতো। নদী কোনো প্রতিরোধ করতে পারে না, শুধু নিঃশব্দে নিজেকে সম্বরণ করে রাখে। চুম্বন শেষ করেই রাজন মৃদু হেসে ফিসফিস করে বলল, রাতে তৈরি থাইকো, আমি জলদি বাড়ি ফিরমু। নদীর শরীরে কাটা দিয়ে ওঠে। তার আর বুঝতে বাকি থাকে না এই রাতও হবে আরেকটি বিভীষিকাম রাত, যেখানে ভালোবাসা নয়, থাকবে শুধুই পৈশাচিক নির্যাতন। নারীরা সাধারণত স্বামীর স্পর্শে প্রশান্তি খোঁজে। নদী খোঁজে মুক্তি। তার কাছে এই স্পর্শ ভালোবাসা নয়, বরং ভয়ঙ্কর অভিশাপ। রাজনের হাত তার গায়ে পড়লেই মনে হয় শীতল, কুৎসিত কোনো সরীসৃপ তাকে ক্রমশ গ্রাস করছে। নদী, কাপা গলায় নদী সাড়া দেয়, হুম। রাজনের কণ্ঠে হুমকির সুর, এবার যদি একটা পোলার জন্ম দিতে না পারো, তাইলে বিশ্বাস করো সতীনের লগে ভাত খাইতে হইব। মনে কইর না যে মাইরা ফেলমু। মারলে যন্ত্রণা ভোগ করবা কেমন কইরা? মারার চেয়ে আমি যন্ত্রণা দিতে ভালোবাসি। রাজন কোনো ভ্রুক্ষেপ না করেই দরজা ঠেলে বাইরে বেরিয়ে যায়। নদী নিঃশ্বাস ছাড়ে, বুকের পাঁজরগুলোও হালকা হয়ে আসছে। নদী ধীর পায়ে মেঝেতে বসে পড়ে। চোখ চলে যায় বিছানার ওপর খেলতে থাকা ছোট্ট মেয়েটার দিকে। অবুঝ, নিষ্পাপ নুরি কি জানে এই বাড়ির নারীদের জীবনের গল্প? সে কি একদিন বুঝবে তার বাবার দুনিয়ায় নারীর অবস্থান কতটা করুণ? আঁচল দিয়ে মুখ চেপে নদী ফুপিয়ে কেঁদে ওঠে। এই কান্নার কোনো শব্দ নেই, কিন্তু তার বুকের ভেতর একটা পাহাড় ধসে পড়ছে। প্রতিটি টুকরোতে রতারা চিহ্ন, তাতারা চিহ্ন, তো যাচ্ছে তার আত্মা। ড্যাশ, চিত্রার সাদা শাড়ি ফিনফিনে বাতাসে উড়ছে। পূব আকাশ কালো মেঘে ঢেকে গেছে। আবার বৃষ্টি নামবে, কোবরগুলোও ভিজবে। পোড়া শরীরগুলো স্নিগ্ধ বৃষ্টির ছোঁয়ায় জলে উঠবে নাকি শান্তি খুঁজে পাবে? চিত্রা তালুকদার বাড়িটা আরও একবার ঘুরে ঘুরে দেখল। আজ সে আর কান্না করেনি, পাথরের মতো চেয়ে সব দেখেছে। ফারাজ পেছনে থেকে বলল, বৃষ্টি নামবে, চলো তোমার মাদার ইন লোয়ের বাড়ি যাই। নাকি শ্বশুর বাড়ি যাবে? চিত্রা ধীর স্বরে বলল, রাতটা এখানেই থাকি, এই ভূতের বাড়িতে? না গো বউ, ২৭ জন মরা মানুষের সঙ্গে রাত কাটানো আমার পক্ষে সম্ভব নয়। চিত্রার চোখে একরাশ শূন্যতা। মামার বাড়ির কথা বলেছি। ফারাজ মাথা নেড়ে বলল, ওহ উইটা বলো। আচ্ছা তাহলে গাড়িতে গিয়ে বসো। আকাশ তখন সন্ধ্যার কালো চাদরে ঘেরা। মেঘের কালো আচ্ছাদনে অম্বর আজ কলুষিত। চিত্রা নির্বাক দৃষ্টিতে ফারাজের দিকে তাকায়। বাতাসের ঝাপটায় চিত্রার চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ছে। তবুও খেয়াল নেই তার, কোন দুনিয়ায় চলে গেছে তা সে নিজেই ভালো জানে। চিত্রা ফারাজের দিকে ২ পা এগিয়ে আসে। ফারাজ অব্রকে ইশারা করল, বলল, এখন কোনো সিকিউরিটির দরকার নেই। চিত্রার সঙ্গে আমি একা থাকতে চাই। অভ্র তা বুঝে নেয়। লোক দুটোও নীরবে সরে যায়। ফারাজ নিজের জায়গায় স্থির। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসে। তালুকদারদের পোড়া বাড়ির পাশেই ছোট্ট এক মাটির ঘর, যেখানে থাকে মুয়াজ্জল। সে লালনভক্ত, নিঃসন্তান, বৃদ্ধা স্ত্রীকে নিয়ে থাকে ওই ঘরেই। তালুকদারদের জমি, পোড়া বাড়ি আর কোবরগুলোর যত্ন নেয় সে। চিত্রাই তাকে এখানে থাকতে দিয়েছে। সেই মাটির ঘরের উঠোনে একটা হারিকেন ঝুলছে, যার টিমটিম আলো বৃষ্টির ফোঁটায় কাঁপছে। বৃষ্টি শুরু হতেই কয়েকজন দৌড়ে আসে ছাতা নিয়ে। চিত্রা কোনো দিকে না তাকিয়ে শুধু ফারাজকে বলে, আজকে ভিজতে চাই, বৃষ্টির ছোঁয়ায় দুঃখ ভুলতে চাই। ফারাজ লোকদের বিদায় করে দেয়। চারদিকে সন্ধ্যার স্যাঁতস্যাঁতে অন্ধকার, তার মাঝেই বৃষ্টিতে ভিজছে ২ জন। ভিজতে ভিজতে চিত্রা ধীরে ধীরে ফারাজের দিকে এগিয়ে আসে। ফারাজ তাকিয়ে আছে চিত্রার দিকে, আর চিত্রা তাকিয়ে আছে তার দিকে। হুট করে চিত্রা ফারাজকে জড়িয়ে ধরে, বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলে, আমায় কেউ ভালোবাসেনি, আমায় একটু ভালোবাসা ভিক্ষা দিন। আমি ভালোবাসা চাই, ফারাজ, একটু ভালোবাসেন আমায়। ফারাজ নির্বাক, কি বলবে বুঝতে পারছে না, শুধু অনুভব করছে চিত্রার জমে থাকা কান্নারা আজ বাঁধ ভেঙেছে। সে শক্ত করে চিত্রাকে বুকের মধ্যে চেপে ধরে। বৃষ্টি ঝরছে, সন্ধ্যা গভীর হচ্ছে। চারপাশের অন্ধকার আজ চিত্রাকে ভয় দেখাতে পারছে না। আজ সে শুধু ফারাজকে আঁকড়ে ধরে থাকতে চায়। আজ দুঃখ ভুলে যাওয়ার রাত। আজ ভয় পেলে চলবে না, কিছুতেই না। ড্যাশ, ফারিয়া বারান্দায় বসে গুনগুন করে রবীন্দ্রনাথ গাইছে। এক সুরে গেয়ে চলেছে, মাঝে মাঝে তাল মেলাচ্ছে পা দুলিয়ে। তার বিয়ের বয়স খুব বেশি হয়নি। তার স্বামী শেখ নিহান আহমেদ, শেখ বাড়ির উত্তরাধিকারী হওয়া সত্ত্বেও ঘর জামাই হয়ে পড়ে আছে এখানে। বিষয়টা এক একজনের কাছে এক একভাবে ধরা দেয়। কেউ কেউ করুণা করে,
কেউ বা তাচ্ছিল্যভরে দেখে, কিন্তু নিহানের এসব নিয়ে কোনো ভাবনা নেই। সে বরং নিজের জগতে মগ্ন। সমুদ্র, ট্রলার, আর তার অদ্ভুত ব্যবসায়িক পথচলা। নিহানের বেশিরভাগ সময়ই কাটে সমুদ্রে, মাছের ট্রলারের সঙ্গে দেশ থেকে দেশান্তরে ঘোরে। চিত্রার বিয়ের আগের দিন রাতেও সে রওনা দিয়েছিল মায়ানমারের উদ্দেশ্যে, অথচ এখনও ফেরেনি। সময় যত গড়াচ্ছে, ফারিয়ার দুশ্চিন্তাও তত বাড়ছে। তার সবচেয়ে বড় চিন্তা তার স্বামীটা এই বাড়ির জামাই সেই নিয়েই। কিন্তু কি করার, নিহান বাড়ির ইতিহাস জেনেই তো তাকে বিয়ে করেছে। এক কথাতে তাকে বিয়ে করতে রাজি হয়ে গিয়েছিল। শুধুই কি ফারিয়াকে কলঙ্কের হাত থেকে রক্ষা করতে, নাকি উদ্দেশ্য ভিন্ন? ফারু, সুর থেমে যায়। ফারিয়া কণ্ঠ চেনে, কিন্তু চট করে কিছু বলতে পারল না। ঘরটা প্রায় অন্ধকারে ডুবে আছে। কেউ একজন নিঃশব্দে দরজা খুলে প্রবেশ করেল ভিতরে। ধীর পায়ে এগিয়ে এসে বারান্দার দরজার ঠিক সামনে এসে দাঁড়াল। ফারিয়ার ঠোঁটের কোণে একচিলতে বাঁকা হাসি খেলে যায়। সে মৃদু স্বরে শুধায়, নিহান তুমি? ড্যাশ। ছাতা মাথায় হাঁটতে হাঁটতে অভ্র অনেকখানি চলে এসেছে। মানুষের রোমাঞ্চ দেখলে তার আবার কুরকুরানি উঠে। ভেতরটা জ্বলে। গুরুর আজকে চাঁদরাত। অন্যের চাঁদরাত দেখলে নাড়িভুড়ি ব্যথা করে। অভ্র কানে এয়ারফোন গুজে ফোন ঘাঁটতে ঘাঁটতে অনেকটা দূরে চলে এসেছে। এদিকে এত মশা আগে জানলে কয়েল খেয়ে আসত। অভ্রর বিচিত্র সব চিন্তা। তার মতে, মশা মারার সবচেয়ে কার্যকর উপায় হল কয়েল পানিতে চুবিয়ে খেয়ে ফেলা। একবার তা খেয়ে নিলে মশার আর সাধ্য নেই তার মতো সুদর্শন, একাকী তরুণের রতারা চিহ্ন তো খাওয়ার। অভ্র পথে যেতে গান ধরল।